নমস্কার, আমাদের ইউটিউব চ্যানেল গালভরা গপ্পে আপনাদের স্বাগত। বাংলা সাহিত্যের বিভিন্ন সময়ের সাহিত্যিকদের রচনা দিয়ে সাজানো আমাদের এই চ্যানেল। আজ আমাদের নিবেদন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা জাগ্রত অসুরের গল্প। শুনতে থাকুন গল্পটি। কেমন লাগলো জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুলিশের চাকরিতে শান্তি নেই। চাকরিতে ঢোকার আগে যদি ঘুণাক্ষরেও এটা টের পেতেন, তাহলে শান্তিবাবু কখনোই এই চাকরিতে ঢুকতেন না। মুখে ভাত দেওয়ার আগে বড় সাত করে বাবা মা নাম রেখেছিলেন শান্তিময়, কিন্তু চাকরিতে ঢোকার পর তার গোটা জীবনটাই হয়ে উঠেছে অশান্তিময়। একবার ভেবেছিলেন কোর্টে গিয়ে নামটা আইনসম্মতভাবে পাল্টে নেবেন। মনের এই ইচ্ছে তার স্ত্রীর কাছে প্রকাশ করেছিলেন, কিন্তু স্ত্রী রাজি হননি। তিনি বলেছিলেন, নাম বদলালেই কি তোমার জীবনে শান্তি আসবে? স্ত্রীর যুক্তিটা ফেলে দেওয়ার মতো নয়। তাছাড়া শান্তিময় নিজের স্ত্রীকে মান্যও করেন, কারণ তার শ্বশুর মশাই হলেন মিলিটারির লোক। পুলিশের লোক যেমন মিলিটারির লোককে সমীহ করে, তেমনি পুলিশের বউ মিলিটারির একমাত্র মেয়ে হলে তাকেও সমীহ করতে হয়। তার শ্বশুর মশাই সাধারণ লোক নন, শুধু যে মিলিটারি তাই নন, মেজাজও তার পেশার মতো। সেই যে কথায় বলে না, মিলিটারি মেজাজ, ঠিক তেমনি। বিয়ের সময় যখন কন্যা সম্প্রদান করছিলেন, তখনও ট্যাঁকে নস্যির ডিবে গোঁজার মতো করে একখানা রিভলভার গোঁজা ছিল। পুরোহিত মশাই বিয়ের মন্ত্র বলছিলেন ম্যালেরিয়া রোগীর মতো কাঁপা কাঁপা গলায়। বরযাত্রীদের খাওয়ার সময় যখন আপ্যায়ন করছিলেন, তখনও তার গলায় ঝুলছিল একটা বেঁটে বন্দুক। ওই রকম বেঁটে বন্দুক পুলিশি চাকরিতে তখনও শান্তিময় দেখেননি। যখন বিয়ে করেছিলেন তখন থানার দারোগা হননি, এখন দারোগা হয়েছেন। পদোন্নতির সঙ্গে সঙ্গে অশান্তিও বেড়েছে। পান থেকে চুন খসলেই লোকে তার নামে গালাগাল দেয়। স্থানীয় পত্রিকার টেনে টুনে 500 কপিও বিক্রি হয় না, কিন্তু সেও হয় কথায় নয় কথায় তাকে কাগজে কলমে তুলোধনা করে। একটা আধা শহরে একটা দুটো চুরি, একটু আধটু ছিনতাই, মার দাঙ্গা, এসব তো হয়েই থাকে। কোন দেশে না হয়? তার এলাকাতেও হতো। ওই এলাকায় বলরাম নামে একজন লোক থাকতো। তার কিছু দলবল ছিল, ফলে তার চালচলনই আলাদা। শান্তি দারোগা, ওই নামেই সকলে তাকে জানতো। বলরামও বলতো শান্তি দারোগা। একদিন সন্ধে শান্তি দারোগার কাছে বলরামের ফোন এলো। ফোনেই ধমক দিয়ে বলরাম বলল, এই যে শান্তি বাবু, আপনি ভেবেছেন কি আমার দলের ছেলেকে অ্যারেস্ট করেছেন? ফোনে বলরামের গলা শুনে মনে মনে কেঁপে উঠলেন শান্তি দারোগা। তিনি জানেন, বেশি বাড়াবাড়ি করতে গিয়ে গঙ্গাপুরের দারোগা বাবুর গঙ্গা যাত্রা হয়ে গিয়েছে। পরে ওপরতলার পুলিশ এসে যতই তদারকি করুন, গঙ্গাপুরের দারোগা তো আর ফিরে আসেননি। অতএব তিনি যথোচিত বিনয় দেখিয়ে বললেন, ভাই বলু, আমি তো জেনে শুনে ওকে অ্যারেস্ট করিনি। কি করে জানবো বাবা, ওই গলা কাটা বিলতে তোমার লোক। তুমি এসে ওকে নিয়ে যাও, ওকে এখনো কোনো কেস দিইনি। বলু আসে, শান্তি দারোগার টেবিলের সামনে রাখা চেয়ারে বসে। দারোগার নির্দেশ দেওয়া ছিল, তাই একজন সেপাই একখানা বড় প্লেটে দুটো রাজভোগ, দুখানা গরম সিঙ্গারা আর কিছু কুচো নিমকি এনে দেয়। বলরাম অর্থাৎ বলু বলল, এসব আবার কেন? শান্তি দারোগা বললেন, বেশি কিছু নয়, সামান্য একটু জল খাবার। থানার দারোগা বলে তো আর আলাদা জগতের লোক নই। আতিথেয়তা, ভদ্রতা, এসব তো আমাদেরও আছে। বলরাম রাজভোগ মুখে তোলে। মুখে রাজভোগ থাকায় কথা বলতে পারে না। ততক্ষণে বলুর লোক গলা কাটা বিলতে এসে গিয়েছে। বলু সামনের প্লেটটা হাতের ইশারায় বিলটাকে দেখিয়ে দিয়ে খেতে ইঙ্গিত করে। বিলটে কোনো রকম দ্বিধা না করে প্লেট থেকে একটা রাজভোগ মুখে দিয়ে শান্তি দারোগার দিকে তাকায়। এই রকম ভাবে সকলকে খোসামত করে খাতির করে শান্তি দারোগা চালিয়ে যাচ্ছিলেন। অন্য জায়গায় গুন্ডা বদমাইশরা পুলিশকে ঘুষ দেয়, অর্থাৎ পুলিশ তাদের কাছ থেকে নাকি তোলা তোলে, কিন্তু শান্তি দারোগা তাঁর এলাকায় শান্তি বজায় রাখতে উল্টো পদ্ধতি নিয়েছেন।
তিনি নিজেই মাসের ৩ তারিখ থেকে ৭ তারিখের মধ্যে ৫ জনকে তোলা দেন, অর্থাৎ টাকা দেন। কারণ বলরাম, হারু মণ্ডল, কান কাটা শিবি, ল্যাংড়া কানাই, টেকো কার্তিক, এই ৫ জন হলো এই গ্রামের ১লা নম্বর গুন্ডা। খুন, ডাকাতি, ছিনতাই সবই এরা করে। শান্তি দারোগা যখন বুঝলেন এদের প্রত্যেকেরই বড় গাছে নৌকা বাঁধা আছে এবং শান্তি দারোগার সাথে নেই, এদের কাউকে ধরে তার থানার লকআপে ২ ঘন্টার বেশি আটকে রাখেন। এই ২ ঘন্টার মধ্যে ফোনাফুনি চলবে এবং শেষ পর্যন্ত তার কাছে ফোনে যে অর্ডারটি আসবে তা হলো ওদের ছেড়ে দিন। তার চেয়ে সরাসরি ওদের সঙ্গে রফা করে নেওয়াই ভালো। মাসে মাসে টাকা নাও, কিন্তু আমার এলাকায় কোনো ঝামেলা করো না। খাল পেরোলেই তো অন্য এলাকার থানা, ওখানে যা খুশি করো। আমি বরং তোমাদের খাল পেরোনোর জন্য বাঁশের সাঁকো তৈরি করে দেব। জনগণ ভাববে তাদের সুবিধের জন্য হলো। এই রকম ব্যবস্থা করে শান্তি দারোগা মোটামুটি ভালোই ছিলেন, কিন্তু ভালো থাকা তার কপালে নেই। অশান্তি যেন কিছুতেই তার পিছু ছাড়ে না। ওই ৫ জনের সঙ্গে রফা হওয়ার পর এই এলাকায় সবে শান্তি আসছে, ঠিক তখনই নতুন বিপদ দেখা দিল। যেটা ঘটলো সেটা খুন, ডাকাতি, লুটপাট বা মারদাঙ্গা এই সব শ্রেণীতে পড়ে না। এই নতুন বিপদের নাম অপহরণ। হালদার পাড়ার যোগেন হালদারকে অপহরণ করা হলো। ফোনে বলা হলো, ৩ দিনের মধ্যে ৩ লাখ টাকা না পেলে আপনারা যোগেন হালদারের লাশ পাবেন। হালদার পাড়ার লোক এবং যোগেন হালদারের স্ত্রী এসে শান্তি দারোগাকে ধরলেন। শান্তি দারোগা তো এসব ব্যাপারে কিছুই বুঝতে পারছেন না। তিনি বাধ্য হয়ে বলরাম সহ ৫ গুন্ডাকে খবর দিলেন এবং তাদের সাহায্য চাইলেন। টেকো কার্তিক তার টাক মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল, এসব ছেঁচড়ামো তো আমাদের গায়ে ছিল না। হিম্মত থাকে তো খুন কর, বোম মেরে উড়িয়ে দে বাড়ি। সেসব না করে একটা বুড়োকে আটকে রেখে টাকা চাইছে। ছি ছি, এটাকে কি ভদ্রভাবে উপার্জন বলে? সবাই ভাবছিল, ভেবেই যাচ্ছিল। শান্তি দারোগা বললেন, আমি কিন্তু বাবা তোমাদের ভরসায় হালদার বাবুর বাড়ির লোককে আশ্বাস দিয়ে যাচ্ছি। বলরাম বলল, একটা প্ল্যান মাথায় এসেছে। ওদের ফোনের কাছে গিয়ে আমি বসবো, আপনি শুধু বলবেন এসব আপনার প্ল্যান। শান্তি দারোগা আশা এবং আশঙ্কায় দুলতে দুলতে বললেন, কোনো অঘটন হবে না তো বাবা? বলরাম বলল, আরে না না। বলরাম যখন ফোনের সামনে বসলো তখন যোগেন হালদারের স্ত্রীকে বলরাম বলল, মাসিমা, আমি আপনাকে যা শিখিয়ে দেব তাই বলবেন, তারপর ফোনটা আমাকে দেবেন। বলরাম পাশের ঘরে গিয়ে যোগেন হালদারের স্ত্রীকে বোঝাতে বোঝাতেই একটা ফোন এলো। স্ত্রী ফোন ধরলেন, চোখের ইশারায় বুঝিয়ে দিলেন অপহরণকারীদের ফোন। বলরামের শেখানো মতো স্ত্রী বলতে লাগলেন, টাকা পয়সা কিছু নেই, কিছুই দিতে পারবো না। তাতে যদি ওকে খুন করে দাও তাহলে বেঁচে যাই। রাত দিন ওই বুড়োর খিটখিটানি শুনতে আর ভালো লাগছে না। খুন করার পর লাশ পাঠাবার আর দরকার নেই, শুধু খবরটা দিলেই হবে। আমাকে তো বিধবার সাজ কিনতে হবে। কি কি বললে? ব্যবসার টাকা? সবই তো ব্যাংক থেকে ধার করা বাবা। ধার শোধ হয়নি বলে ব্যাংক সব ক্রোক করে নিচ্ছে। কোর্টের নোটিশও এসে গিয়েছে। বিশ্বাস হচ্ছে না? তবে এই নাও বাবা, ব্যাংকের লোক বসে আছে, তার সঙ্গে কথা বলো। হালদার গিন্নি ফোনটা বলরামকে দিলেন। বলরাম ফোন ধরে বলল, নমস্কার স্যার, শুনুন, যোগেন হালদারকে আপনারা মেরে ফেললেও আমাদের কোনো ক্ষতি নেই। কোর্ট থেকে অর্ডার বেরিয়ে গিয়েছে, উনি বেঁচেই থাকুন আর মারাই যান, তাতে আমাদের কোনো ক্ষতি নেই। কিন্তু আপনাদের একটা লাভের সন্ধান দিতে পারি। আপনি মিনিট ৫ পরে আমার মোবাইলে ফোন করুন। নম্বরটা হচ্ছে। বলরাম যখন নম্বরটা বলছিল তখন ঘরে ঢুকলেন শান্তি দারোগা। বলরাম ফোনটা ছেড়ে দিয়ে বলল, হ্যাঁ, এইবার খেলাটা দেখুন। টেকোরা এসে গিয়েছে? শান্তি দারোগা বললেন, হ্যাঁ, বাইরের বারান্দায় দাঁড়িয়ে আছে। সকলেই অপেক্ষা করছিল বলরামের মোবাইলে কখন ফোনটা আসে।
শান্তি দারোগা বললেন, ভাই বলু, ফোনটা আসবে তো? বলরাম উত্তর দেওয়ার আগেই তার মোবাইলে ফোন এলো। বলরাম বলল, স্যার, তখন ফোনে কথাটা বলতে পারিনি, কারণ আমি ছিলাম মিস্টার হালদারের স্ত্রীর সামনে। এখন এখন আমার গাড়িতে। আপনারা তো 3 লাখ চেয়েছেন, আমি আপনাদের 5 লাখ দেব। হালদার বাবুকে আমাকে দিন। ওদিক থেকে প্রশ্ন এলো, আপনি নিয়ে কি করবেন? বলরাম উত্তর দিল, আমি বিদেশে লোক পাচার করি। হালদার বাবুর জন্য ডলারে আমি যা পাবো, ভারতীয় মুদ্রায় তার মূল্য 8 লাখ। শুধু শুধু পুলিশের ঝামেলায় জড়াবেন কেন? নিরাপদে বিজনেস করুন। বাঁ হাতে হালদার বাবুকে নেব, ডান হাতে আপনাকে 5 লাখ দেব। ওদিক থেকে আবার একটা প্রশ্ন আসতেই বলরাম বলল, আমি যত লোক বিদেশে পাচার করি তারা সকলেই নানা ব্যাপারে প্রশিক্ষণ পান। কিছুদিনের মধ্যেই সারা পৃথিবীতে শান্তি স্থাপনের জন্য আমরা একটা পাল্টা জঙ্গি সংগঠন তৈরি করছি। হালদার বাবুর একটা বিশেষ ক্ষমতা আছে, এটা পরীক্ষায় প্রমাণিত। মানব দেহে মোট 206টি হাড় ও 520টি মাংসপেশি আছে। তার মধ্যে 140টি হাড়ে এবং 320টি মাংসপেশিতে এমন কয়েকটি বিস্ফোরক পদার্থ বিশেষ এক ধরনের ইনজেকশনের মাধ্যমে ঢোকানো আছে, তাতে কলকাতার মতো একটা শহরে অন্তত 3 ভাগ ধ্বংস হয়ে যাবে। এমন মানুষকে খুন করতে গেলে খুনিরা শুকনো পাতার মতো জ্বলতে থাকবে। কোন একটি জঙ্গি সংগঠনের কাছে হালদার বাবুর দাম কত জানেন? 1 কোটি টাকা। ওদিক থেকে আবার একটা প্রশ্ন আসতেই বলরাম বলল, সেই জঙ্গি সংগঠনের ঠিকানা আমি জানি না। আমার ঠিকানা খুব সহজ। আপনারা যেখানে আছেন তার 100 গজের মধ্যে। আমাদের সঙ্গে ব্যবসা করলে 3 থেকে 5 লাখ করে পাবেন। মাল জোগাবেন আপনারা, টাকা দেব আমরা। তারপর নিচু স্বরে কিছু কথা হলো। ফোন ছেড়ে দিয়ে বলরাম বলল, ওদের হদিশ পেয়ে গিয়েছি। আমার সঙ্গে টেকো কার্তিক যাবে, আর যা যা করতে হবে তা আজ রাতেই সকলে মিলে ঠিক করে ফেলবো। হালদার বাবুর অপহরণকারীরা সম্ভবত পেশাদার ছিল না। বলরামের কথায় রাজি হয়ে নিউ টাউনের নির্জন রাস্তায় নবাবপুরের মোড়ে একটা ভাড়া করা গাড়িতে অপেক্ষা করছিল। বলরাম আর টেকো কার্তিক গিয়ে হাজির হলো সন্ধ্যের পর। জায়গাটা নির্জন। একটা মোড়ে চায়ের দোকান ছিল, তাও বন্ধ। বলরাম গাড়ি থেকে নামতেই অপহরণকারীদের মধ্যে একজন এসে বলল, 5 লাখ টাকা এনেছেন তো? বলরাম বলল, আরে অবশ্যই, এসব কাজে কথার দামই তো আসল। হালদার বাবু কোথায়? ওরা উত্তর দিল, গাড়িতে। বলরাম বলল, ওকে গাড়ি থেকে নামতে বলুন, আমাদের গাড়িতে ওকে বসিয়ে দিন। ওরা বলল, কিন্তু তার আগে টাকা চাই, টাকা কই? বলরাম বলল, এসব কাজে যে ধার বাকি চলে না তা জানি। আমাদের তো সারা দেশেই এজেন্সি আছে, সেখানে অবশ্য ক্রেডিট কার্ড চলে। আপনাদের চলে না? ওরা বিরক্ত গলায় বলল, না, এখানে দাঁড়িয়ে ন্যাকামি করার সময় নেই, টাকা বের করুন। বলরাম তার অ্যাটাচি বার করে ডালা খুলে ব্যাগ ভর্তি টাকা দেখালো। সব 1000 টাকার নোটের বান্ডিল। ওদের যে লোকটা গাড়ি থেকে নেমে কথা বলছিল, এবার তার ইশারায় হালদার বাবু গাড়ি থেকে নামলেন। টেকো কার্তিক গিয়ে হালদার বাবুকে নিয়ে এলো নিজেদের গাড়িতে। হালদার বাবু বলুদের গাড়িতে উঠে যাওয়ার পরই আরো 2জন লোক তাদের গাড়ি থেকে নেমে কর্কশ গলায় বলল, টাকা দিন। বলু অ্যাটাচি কেসটা ওদের একজনের হাতে দিয়ে বলল, আমাদের সঙ্গে ব্যবসা করে 1 বছরের মধ্যেই কোটিপতি হয়ে যাবেন। যদি রাজি থাকেন তাহলে আপনাদের নাম, ঠিকানা, ফোন নম্বর এই ডায়েরিতে লিখে দিন। এই নিন কলম। ওরা কাগজের প্যাড আর কলমটা নিয়ে লিখতে লাগলো। বলুদের গাড়িটা হালদার বাবুকে নিয়ে ব্যাক করে একটু পিছিয়ে গেল। টেকো কার্তিক তার মোবাইলটা নিয়ে বলল, আমাদের এজেন্টকে একটা ফোন করি। টেকো কার্তিক একটু দূরে সরে গিয়ে মোবাইলে কথা বলতে বলতে কি করলো কে জানে।
হঠাৎ করে ওদের গাড়িটা রাস্তা থেকে 2 হাত ওপরে উঠে বিকট শব্দ করে নিচে আছড়ে পড়ে জ্বলতে আরম্ভ করলো। বলুদের গাড়ি যখন স্টার্ট দিচ্ছে তখন ওরা হতভম্বের মতো দাঁড়িয়ে। বলু বলল, ওই অ্যাটাচির সব কটা নোট জাল, আর একটু অপেক্ষা করুন, আপনাদের সেবার জন্য শান্তি দারোগার বড় গাড়ি আসছে। হে, ওরা দেখলো কালো রঙের পুলিশ ভ্যানটা তাদের দিকে এগিয়ে আসছে। অন্য দিক থেকে বন্দুক উঁচিয়ে দাঁড়িয়ে আছে একটা বড় জিপ গাড়ি। ওরা অসহায়ের মতো দাঁড়িয়ে রইল, দৌড়ে পালাবার উপায় নেই। দুদিক থেকে পুলিশের গাড়ি ধেয়ে এসেছে কাছে। পুলিশের দল লাফ দিয়ে গাড়ি থেকে নামছে। তাদের ভারী বুটের আওয়াজে যেন বুকের পাঁজর ভেঙে যাচ্ছিল। এই ঘটনার পর শান্তি দারোগার খুব খ্যাতি হলো। সকলের মুখে মুখে শান্তি দারোগার জয়গান। স্বামীকে অক্ষত অবস্থায় ফিরে পেয়ে তার স্ত্রী এবং পরিবারের সকলেই খুশি। হালদার পরিবার থেকে বলুকে 5,000 টাকা দেওয়া হলো। সেই টাকা নিয়ে ওরা 5 জনে মিলে পিকনিক করলো। অবশ্য পিকনিকের অনেক জিনিসই ওদের কিনতে হলো না। মাঠে চড়ছিল হরিদত্তের পাঁঠা। সামনে দুর্গাপুজো, তারপরে কালী পুজো। কালী পুজোর সময় কালো পাঁঠার খুব দর হয়। সেই ভেবেই পাঁঠাটাকে বড় করছিল। গলা কাটা বিল্টে ওটাকে পাঁজা কোলা করে ধরে নিয়ে এলো। মাছ এলো ছিদামের আড়ত থেকে। বলুর কথায় এগুলো সবই ভালোবাসার দান। এই ভালোবাসার দানগুলো কাউকে যেচে এসে দান করতে হলো না। বলু আর টেকু কার্তিকের ছেলেরাই গিয়ে দান নিয়ে এলো। শান্তি দারোগা অনেক দিন পর প্রাণ খুলে একটু হাসবার অবকাশ পেলেন। জিপ গাড়ি করে যাতায়াতের সময় তিনি টের পেতেন তার দিকে অনেকেই বেশ সম্ভ্রমের চোখে তাকাচ্ছে। কিন্তু এই সুখও তিনি বেশি দিন ভোগ করতে পারলেন না। পঞ্চমীর সন্ধে দুঃসংবাদটি এলো। এমন একটা সংবাদের জন্য শান্তি দারোগা মোটেই প্রস্তুত ছিলেন না। পঞ্চমীর সন্ধে সবে উত্তীর্ণ হয়েছে। রাস্তায় রাস্তায় রং বেরঙের আলো জ্বলছে, কোথাও বাজছে ঢাক, কোথাও বা মাইক। এমন সময় বলরাম তার ছেলেদের নিয়ে এসে উপস্থিত। বলরাম রীতিমতো উত্তেজিত। শান্তি দারোগা বলরামের মুখের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে বাবা বলু? বলরাম বলল, সর্বনাশ হয়ে গিয়েছে শান্তিদা। শান্তি দারোগা বললেন, কেমন সর্বনাশ? বলরাম বলল, ঘন্টা 3 আগে প্যান্ডেলে ঠাকুর এসেছে। জনা 3 ছেলে প্যান্ডেল ডেকোরেশনের কাজ করছিল। এমন সময় হঠাৎ লোডশেডিং হয়, আর সেই সময় 2টো ছেলে রিভলভার দেখিয়ে আমাদের প্যান্ডেল থেকে ওষুধটাকে ছিনতাই করে নিয়ে যায়। শান্তি দারোগা যতটা না দুঃখিত তার চেয়ে বেশি অবাক হলেন। জগৎ সংসারে কত রকমের জিনিস চুরি ছিনতাই হয়, কিন্তু প্যান্ডেল থেকে ওষুধ ছিনতাই তিনি তো বটেই, তার 14 পুরুষও কখনো শোনেনি। তিনি চোখ কপালে তোলার ভঙ্গি করে বললেন, হ্যাঁ বলো কি, প্যান্ডেল থেকে ওষুধ ছিনতাই? বলুর দলের একজন বলে উঠল, সেই জন্যই বলেছিলাম বলুদা, 1 চেলার ঠাকুর অর্ডার দিন। 1 চেলার ঠাকুর হলে ওষুধটাকে ছিনতাই করতে পারতো না। বলু বলল, এবার চমক দেওয়ার জন্য ঠাকুরের ডিজাইন অন্যরকম করেছিলাম। ওষুধ তো মার ত্রিশূলে বিদ্ধ ছিল না। সকলেই যেমন আলাদা আলাদা, তেমনি অসুরও আলাদা। হাতে একটা তলোয়ার নিয়ে মায়ের দিকে ধেয়ে যাচ্ছে। বেচারি একা ছিল, তাই তুলে নিয়ে গেছে। এখন অসুর ছাড়া কেমন করে পুজো হবে? শান্তি দারোগা বললেন, কুমোরটুলিতে গিয়ে একটা সিঙ্গেল অসুরের খোঁজ করো না। বলু বলল, সে কি আর করিনি ভেবেছেন? সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কারো কাছে খুচরো ওষুধ নেই। অর্ডার দেওয়া ওষুধ সব বিক্রি হয়ে গিয়েছে। এখন ওষুধ পাই কোথা? আগামীকাল তো মহাষষ্ঠী। এইরকম সমস্যার কথা শান্তি দারোগা তাঁর দীর্ঘ কর্মজীবনে কখনো শোনেননি। তিনি ভাবতে লাগলেন। যদিও ভেবে এই সমস্যার কোনো কুল কিনারা হবে না, তবু তিনি বলুদের সামনে ভাবনার ভাব করতে লাগলেন। এই সময় মোটর বাইকে করে টেকো কার্তিক এসে উপস্থিত। সে বলল, বলু, আমার মনে হচ্ছে এটা ওদের দলের কাজ। শান্তি দারোগা বললেন, কাদের দলের? টেকো কার্তিক বলল, ওই যে যারা হালদার বাবুকে অপহরণ করেছিল।
বলু আর আমি তো এবার একসঙ্গে দুর্গাপূজা করছি, তাই আমাদের শায়েস্তা করার জন্য বদলা নিল। আমার কালী পুজোতেও একটা কিছু করবে। বলু বলল, আগে থেকে আঁচ পেলে তো ব্যবস্থা নিতাম। বেটারা সব বদমাস, বুড়ো, মাটির অসুর, এই সব ছিনতাই করে। সাহস থাকলে আমাকে ছিনতাই কর না। শান্তি দারোগা ঘন ঘন টেকো কার্তিকের দিকে তাকাচ্ছিলেন। এবার তিনি বললেন, হাতে তো বেশি সময় নেই, আগামীকালই তো বোধন। রাত পোহালেই পুজোর ক্রিয়াকর্ম শুরু হবে। এখন তো পঞ্চমী থেকেই ঠাকুর দেখা শুরু হয়। বলু বলল, আরে শুরু হয় কি বলছেন, শুরু তো হয়ে গিয়েছে। আমরা তো পর্দা ফেলে ঠাকুর ঢেকে রেখেছি, কিন্তু এভাবে কদিন ঢেকে রাখবো? শান্তি দারোগা বললেন, তাই বলছি তো, এই কটা দিনের জন্য যদি আমার প্রস্তাব মতো কাউকে, ধরো টেকো কার্তিককে অসুর সাজিয়ে কাঠামোয় বসিয়ে দাও, তাহলে তো কোনো মতে পুজোটা উতরে দেওয়া যায়। ওকে কিন্তু খারাপ মানাবে না। সকলেই টেকো কার্তিকের দিকে তাকালো, কিন্তু টেকো কার্তিক প্রবল আপত্তি তুলে বলল, এসব আবার হয় নাকি? অসুর সেজে ষষ্ঠী থেকে দশমীর সন্ধে পর্যন্ত একভাবে থাকা যায়? অসম্ভব ব্যাপার। শান্তি দারোগা চেয়ার থেকে উঠে এসে টেকো কার্তিকের হাতটা ধরে অনুনয় করে বললেন, বাবা কার্তিক, তুমি পারো মায়ের পুজো রক্ষে করতে, নইলে সিঙ্গেল এক পিস অসুরের জন্য পুজো বন্ধ হয়ে যাবে। এবার বলুর দলের ছোকরারা সকলেই বলতে লাগলো। গলা কাটা বিল্টে কার্তিকের পায়ে ঝাঁপ দিয়ে পড়ে বলল, কেতদা, তুমি আমাদের বাঁচাও। কেতদা, তুমি আমাদের কাছে অমর হয়ে থাকবে। বলু এবার কার্তিকের দুটো হাত ধরে বলল, কেতো, এটা তো তোরও পুজো, রাজি হয়ে যা ভাই। আমার মান, পাড়ার মান, দেশের মান, এমনকি মা দুর্গার মান রক্ষার দায়িত্ব তো তোরই হাতে। কার্তিক নিজের মাথায় হাত বুলিয়ে বলল, এই টাক মাথায় আমাকে অসুর মানাবে কেন? বলু বলল, টাক ঢাকার ব্যবস্থা আমি করব, এমনই করে দেব যে পাবলিক তোকে চিনতেই পারবে না। অনেক সাধা সাধির পর কার্তিককে রাজি করানো গেল। শর্ত হলো 1 ঘন্টা পর পর পর্দা টেনে দিতে হবে, তখন কার্তিক একটু বিশ্রাম করবে। সেই শর্তে সকলেই রাজি। খান 10 ছবি দেখে কার্তিক অসুরের ভঙ্গি নকল করলো। মহাষষ্ঠীর দুপুরের আগেই কোঁকড়ানো চুল নিয়ে এলো বলু। মাথায় পড়বার আগে কার্তিক বলল, এটা কি কিনলি নাকি? বলু বলল, এখন চিতপুরে গিয়ে রেডিমেড চুল পাওয়া তো কঠিন। বাজারের মধ্যে যে গন্ধেশ্বরী ভান্ডার, তার বড় ছেলের মাথায় এটা ছিল। ওর তো টাক মাথা, ওর উইকটাই নিয়ে এলাম। দিনে 70 টাকা ভাড়া। মহাজন টাকার জন্য লোক পাঠাচ্ছে, তাই পুজোর কটা দিন পর চুলা খুলে দোকানে বসে থাকলে মহাজনের লোক আর চিনতে পারবে না, তাগাদাও করবে না। মহাষষ্ঠীর সন্ধে থেকেই সামনের কালো পর্দা সরে গেল। দিব্যি মানিয়েছে টেকো কার্তিককে। মাথায় পরচুল, লম্বা জুলফি আর মোটা গোঁফ থাকায় কেউ চিনতে পারছে না। মহাষষ্ঠীর রাত কোনো মতে কাটলো। সপ্তমীর দিন সকাল থেকেই প্যান্ডেলে বেশ ভিড়। প্রথমে পুরোহিত দেখলেন মহিষাসুর দিব্যি হাত বাড়িয়ে একখানা জল ভরা সন্দেশ মুখে দিল। এও কি সম্ভব? মাতৃমন্ত্রে মা না জেগে অসুর জাগ্রত হয়ে উঠল নাকি? মনে মনে ভীত হলেন পুরোহিত। এর একটু পরেই বাজারের চায়ের দোকানের ভূত বলে উঠল, এই অসুরটা না আমার চোখ মারছে। ক্রমে ক্রমে যা প্রচার হলো তা হচ্ছে বলুদের শক্তি সংঘের অসুর জাগ্রত হয়ে গিয়েছে। সে হাত বাড়িয়ে সন্দেশ খাচ্ছে, ভূতকে চোখ মারছে, এমনকি দক্ষিণা ও প্রণামী বাবদ দেওয়া টাকা আর বস্ত্র তুলে নেওয়ার সময় শক্তি সংঘের অসুর হাত বাড়িয়ে পুরোহিতের কাছা টেনে ধরেছে। শুধু তাই নয়, পুরোহিতের হাত থেকে টাকা পয়সা সব কেড়ে নিয়েছে। বলু এতে অবাক হলো না। কেতোর শর্তের মধ্যে ছিল মায়ের সামনে যা টাকা পয়সা পড়বে সব কেতো নেবে। অসুরকে ধুতি না দিয়ে জিন্সের প্যান্ট পিস দিতে হবে। যেহেতু কেউ কখনো অসুর কেন কোনো দেবতাকে প্যান্টের পিস দেয়নি, তাই বলুর শক্তি সংঘের পুজোয় প্যান্টের পিসটা একটা প্যাকেটে মুড়ে দেওয়া হয়েছিল। পুরোহিত মশাই ওটি হাতে নিতেই
অসুররূপী কেতো সবেগে কেড়ে নিয়েছে। কিন্তু এসব কথা সাধারণ মানুষ জানবে কেমন করে? তারা জানলো এবং প্রবলভাবে বিশ্বাসও করলো যে শক্তি সংঘের অসুর জাগ্রত হয়ে গিয়েছে। পাড়ার পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞানী বলে যারা পরিচিত তারা বললেন, ঘোর কলি, এবার কলির অবসান হবে। ওদিকে গণেশ দুধ খেয়ে শক্তি সঞ্চয় করছেন, সমুদ্রের জল মিঠে হয়ে যাচ্ছে এবং অসুর জাগ্রত হচ্ছে। কলির অবসান হবে মহাপ্রলয়ের মধ্যে দিয়ে। পাশ বালিশের মতো মোটা একটা মটন রোল খেতে খেতে প্রমোটার রণজিৎ সরকার বলল, মহাপ্রলয়টা ঠিক কবে থেকে শুরু হবে? আমার দুটো বিল্ডিং এখনো হাফ ডান, কাছাকাছি সময়ের মধ্যে হলে ওটা আর কমপ্লিট করব না। গন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলের নাম গুরুপদ। সে রোজ দুবার করে এসে তার উইকটা দেখে যায়। অষ্টমীর রাতে সন্ধি পুজোর সময় বিশ্রী একটা ঘটনা ঘটে গেল। পুরোহিত টের পেলেন ধূপ, চন্দন, ফুল ইত্যাদির গন্ধ ছাপিয়ে কিসের একটা উৎকট গন্ধ আসছে। পুরোহিত মশাই এদিক ওদিক তাকালেন, পরে বললেন, কিসের একটা গন্ধ পাচ্ছি। ঢাকির সঙ্গে কাশি বাজাতে যে ছেলেটি এসেছিল সে জবাব দিল, অসুর বিড়ি খাচ্ছে। পুরোহিত মশাই অসুরের দিকে তাকালেন। অসুরের ঘাড়টা ঘোরানো, মানে অন্যদিকে মুখ করে বিড়ি টেনে যাচ্ছে। পুরোহিত মশাই পুজো ছেড়ে উঠে আসতে চাইলেন, কিন্তু পারলেন না। স্বয়ং অসুর তাকে একটা হ্যাচকা টানে আসনে বসিয়ে দিয়ে কড়া গলায় বলল, কেটে পড়ছেন কেন? দশমীর আগে কেটে পড়লে আপনার লাশ গঙ্গায় ভাসবে। পুরোহিত মশাই কাঁপতে কাঁপতে বসে পড়লেন। তিনি ভেবে পেলেন না এমন কোন মন্ত্র তিনি এখানে পাঠ করেছেন যে অসুর জাগ্রত হয়ে উঠেছে। শুধু কি জাগ্রত, কাছা ধরে টানাটানি, হাত ধরে হ্যাঁচকা মারা এখন আমার হুমকি? এটা কি তাঁর পুণ্যের ফল না পাপের ফল? এরকম অঘটন একটু আধটু যে ঘটবে সে কথা বলু ও তার ছেলেরা জানতো, তাই তারা খুব চিন্তিত হলো না। গন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলে গুরুপদ প্যান্ডেলে এসে শুধু অসুরকে দেখে আর বলুকে বলে, হ্যাঁ, দশমীর দিন আমার কথাটা মনে রেখো। নবমীর রাতে শান্তি দারোগা সস্ত্রীক ঠাকুর দেখতে এলেন। অসুরের ব্যাপারটা তো তার জানা, কিন্তু তার স্ত্রী তো জানেন না। শান্তি দারোগাকে দেখেই অসুর হেসে উঠল। শান্তি দারোগা মনে মনে বিব্রত হলেও অবাক হলেন না। তার স্ত্রী যেই অসুরের দিকে তাকালেন অমনি টেকো কার্তিক নিজেই একটা হাত তুলে নমস্কার করার ভঙ্গিতে কপালে ঠেকালো। দারোগার বউ বিস্ময়ে ভয়ে অদ্ভুত এক উত্তেজনায় স্বামীর হাত চাপটে ধরে বললেন, লোকেরা তো ঠিকই বলেছে, অসুর তো জেগে উঠেছে, কিন্তু অসুর তোমাকে আর আমাকে চিনল কেমন করে? শান্তি দারোগা বললেন, আমাকে তো মর্তের অসুরদের নিয়েই চলতে হয়, তাই পুরাণের অসুররাও আমাকে আর তোমাকে চেনে। স্বজাতি তো, স্বর্গে আর মর্তে কোনো তফাৎ নেই। দশমীর দিন ঠাকুর যখন লরিতে উঠছে তখন অসুর নিজেই লরির পাল্লা ধরে উঠে পড়ল। গন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলে গুরুপদ নিজের গরজেই প্রতিমা ভাসানে গঙ্গার ঘাটে এলো। ওর মুখে একই কথা, বজুদা, মনে করে কার্তিকের মাথা থেকে আমার উইকটা খুলে নিও কিন্তু। বলু বিরক্ত হয়ে বলল, একই কথা তো সপ্তমীর সকাল থেকে বলে যাচ্ছিস, বলছি তো ভয় নেই। পুলিশ, ক্লাবের ছেলেরা এবং অন্য বারোয়ারি পুজোর লোকজন মিলে এমন তাড়া দিতে শুরু করলো যে থাকতে না পেরে বলু হাত চালালো। ব্যাস, মারামারি লেগে গেল। টেকো কার্তিকের পক্ষে আর চুপ করে থাকা সম্ভব নয়। হাতে ছিল টিনের পাতলা তলোয়ার, তাই নিয়ে লরির ওপর থেকে শক্তি সংঘের অসুর রেড়ে করে ঝাঁপিয়ে পড়ল পুলিশের ওপর। কাঠামো ছেড়ে অসুর পুলিশ পেটাচ্ছে, এই দৃশ্য দেখে সকলেই স্তম্ভিত। এর মধ্যে ঠাকুর কোনো মতে ভাসান হলো। টাক মাথা নিয়ে কার্তিক যখন জল থেকে উঠে এলো, গুরুপদ তখন বলল, কেচোদা, আমার চুল কোথায়? কার্তিক এক ধমকে তাকে থামিয়ে দিয়ে বলল, আরে দেখেছিস, মার দাঙ্গা লেগে গিয়েছে, এখন চুল কোথায় গিয়েছে কে জানে।
পুজো মিটে গিয়েছে কবে। গন্ধেশ্বরী ভান্ডারের বড় ছেলে চুলের জন্য থানায় চুল অপহরণের ডায়েরি করলেও রোজ গিয়ে বাবুঘাটে বসে থাকে। যদি জোয়ারের জলের সাথে তার সাধের উইকটি ভেসে আসে, এখনো সে বসেই আছে, তার প্রতীক্ষা শেষ হয়নি। শুনছিলেন লেখক দুলেন্দ্র ভৌমিকের লেখা জাগ্রত অসুরের গল্প। কেমন লাগলো গল্পটি জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে অপেক্ষা থাক পরবর্তী গল্পের জন্য।